নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ। আপকামিং WBCS এবং মিসলেনিয়াস মেইন পরীক্ষার জন্য আমরা একটা ট্রান্সলেশন করব। এমনকি ক্লার্কশিপ মেইনেরও হয়তো খুব বেশি দেরি নেই। তার সঙ্গে সঙ্গে এসআই মেইনের জন্যও আমাদের কিন্তু এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সুতরাং যে চারটে পরীক্ষা সামনে রয়েছে তার জন্য প্রস্তুতি এখন থেকে হতে থাক পুরোদমে। তো চলো সবার প্রথম আমরা যেমনটা করি, প্রথমে পুরো প্যাসেজটা পড়ে নেব। বলা হচ্ছে, জ্যাক যতই জঙ্গলের গভীরে এগোতে লাগলো, চারপাশের সৌন্দর্যে ততই মুগ্ধ হয়ে পড়ল। উঁচু উঁচু গাছগুলো যেন পুরনো কোনো রহস্যের গল্প ফিসফিস করে বলছে, আর ওপরের পাতার ফাঁক দিয়ে রোদের ঝিলিক পড়ে এক অলৌকিক আলো ছায়ার খেলা তৈরি করছে। কিন্তু আবেগে ভেসে যেতে যেতে জ্যাক খেয়ালই করেনি যে সে মূল পথ ছেড়ে অনেকখানি সরে এসেছে। বেশ ভালো লেভেলের ট্রান্সলেশন। প্রথমে দেখো বলছে, জ্যাক যতই জঙ্গলের গভীরে এগোতে লাগলো। তাহলে এখানে জঙ্গলের ইংরাজি কি হতে পারে? আমরা জঙ্গল শব্দটা ব্যবহার করতে পারি, উডস শব্দটা ব্যবহার করতে পারি, অথবা ফরেস্ট শব্দটা ব্যবহার করতে পারি। জঙ্গলে প্রবেশ করার জন্য আমরা এন্টার শব্দটা ব্যবহার করতে পারি, অর্থাৎ এন্টার ডিপার এইভাবে ব্যবহার করতে পারি। অথবা কোনো জায়গায় যদি ঝুঁকি নিয়ে ঢুকতে হয় তাহলে আমরা ভেঞ্চার শব্দটাও ব্যবহার করতে পারি। তবে মাথায় রাখবে, ভেঞ্চারের সাথে আমরা ইনটু ব্যবহার করলেও এন্টারের সাথে কিন্তু ইনটু ব্যবহার করব না। কেন? কারণ এন্টার শব্দটা ট্রানজিটিভ ভার্ব, তার সঙ্গে ইনটু হয় না। এন্টারের সাথে ইনটু তখন হয় যখন তার মানে দাঁড়াবে টু জয়েন, অর্থাৎ কোনো দলে যদি জয়েন করার অর্থে প্রকাশিত হয় তখন আমরা এন্টার ইনটু বলতে পারি। যেমন ধরো আমি বললাম, দ্যাট লিডার এন্টার্ড ইনটু দ্য বিজেপি। তো এক্ষেত্রে দলে জয়েন করা, প্রবেশ করা অর্থে ব্যবহৃত হয় না। এরপর কি বলছে? চারপাশের সৌন্দর্য। তাহলে সৌন্দর্যের ইংরেজি আমরা স্বাভাবিকভাবে বিউটি বলতে পারি, আর চারপাশের বলতে অ্যারাউন্ড শব্দটা দিয়ে বোঝাতে পারি, অথবা সারাউন্ডিং দেম এরকম ভাবে বোঝাতে পারি। এইবার যে শব্দটি রয়েছে, মুগ্ধ হয়ে পড়া। কোনো কিছু দেখে তুমি যদি মুগ্ধ হও, এর জন্য বেশ কিছু ভালো ভালো ভার্ব রয়েছে। যেমন খুব সুন্দর একটি শব্দ হচ্ছে ক্যাপটিভেট। এছাড়া চাইলে তুমি এনামোড শব্দটাও ব্যবহার করতে পারো, ফ্যাসিনেটেড শব্দটাও ব্যবহার করতে পারো, অর্থাৎ ওয়াজ ফ্যাসিনেটেড, গেট গট ফ্যাসিনেটেড এইভাবে ব্যবহার করতে পারো। এরপর কি বলছে? উঁচু উঁচু গাছগুলো। তাহলে গাছের ইংরাজি ট্রিজ আমরা জানি, কিন্তু উঁচু ইংরাজি কি হবে? স্বাভাবিকভাবে কিছু যদি মাথায় না আসে তাহলে টল শব্দটা ব্যবহার করতে পারি। অথবা একটি ভালো শব্দ আছে এই উঁচুর জন্য, সেটা হচ্ছে লফটি। এমনকি আরো একটি ভালো শব্দ যেটা গাছের সাথে বা উঁচু পাহাড়ের সাথে যেতে পারে, সেটা হচ্ছে টাওয়ারিং। টাওয়ারিং ট্রিজ বলতে কি বোঝায়? একেবারে গগনচুম্বী যে সমস্ত গাছ। এরপর কি বলছে? পুরনো কোনো রহস্যের গল্প ফিসফিস করছে। তাহলে ফিসফিস করার ইংরাজি হচ্ছে উইসপার, আর রহস্যের ইংরাজি হচ্ছে মিস্ট্রি। আর এই যে যেন শব্দটি রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে আসলে কিন্তু সে ফিসফিস করছে না, কিন্তু মনে হচ্ছে। তাহলে এই মনে হওয়ার জন্য আমরা ভার্ব হিসেবে সিমড অথবা অ্যাপিয়ার্ড যে কোনো একটা শব্দ ব্যবহার করতে পারি। আর ওপরের পাতার ফাঁক দিয়ে রোদের ঝিলিক পড়ে এক অলৌকিক আলো ছায়ার খেলা তৈরি করছে। অলৌকিক ইংরাজি কি? আমরা এখানে রহস্যময় শব্দটা ব্যবহার করতে পারি। রহস্যময় বলতে মিস্টেরিয়াস, আর আলো ছায়া বলতে তোমার লাইট অ্যান্ড শ্যাডো। রোদের ঝিলিক শব্দটার জন্য আমরা ব্যবহার করব সানলাইট, আর সানলাইট এর মধ্যে দিয়ে পড়ে কি করছে? একটা সুন্দর আলো ছায়া তৈরি করছে। এখানে এর মধ্যে দিয়ে পড়ার জন্য বা পাতার ফাঁক দিয়ে পড়ার জন্য, দেখো পাতার ইংরেজি তো লিভস আমরা ব্যবহার করতেই পারি, কিন্তু এই যে পাতাটা চারদিক দিয়ে ঘিরে রেখেছে, একটা চাদোয়ার মতো সৃষ্টি করেছে। তো এই চাদোয়ার ইংরাজি হচ্ছে ক্যানোপি। তো ক্যানোপি শব্দটা ব্যবহার করলে আরো সুন্দর এক্সপ্রেশন হবে। কিন্তু আবেগে ভেসে যেতে যেতে, আবেগে ভেসে যাওয়া ইংরাজি কি? আমরা ইন এক্সাইটমেন্ট লিখতে পারি, অথবা এখানে আবেগ মানে হচ্ছে চিন্তায় সে একেবারে ডুবে গেছে, তাহলে লস্ট ইন থট
পাস্ট পার্টিসিপল ব্যবহার করেও আমরা সেন্টেন্সটাকে ফ্রেম করতে পারি। জ্যাক খেয়ালই করেনি যে সে মূল পথ ছেড়ে অনেকখানি সরে এসেছে। তাহলে মূল পথ থেকে বিচ্যুত হওয়া, এই বিচ্যুত হওয়ার ইংরেজি হচ্ছে ডিভিয়েট। তাহলে চলো প্যাসেজটাকে আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে ট্রান্সলেশন করার চেষ্টা করি এবং আমি একাধিক অল্টারনেটিভ দেব, তোমাদের যেটা মনে হবে তোমরা সেটাই ব্যবহার করবে। দেখো, সবার প্রথম বলছে জ্যাক যতই জঙ্গলের গভীরে এগোতে লাগলো চারপাশের সৌন্দর্যে ততই মুগ্ধ হয়ে পড়ল। তাহলে এখানে সবার প্রথমে লিখব জ্যাক যতই জঙ্গলের গভীরে এগোতে লাগলো। As Jack ventured deeper into the woods. এবার তোমার প্রথমে মনে করো ventured শব্দটা মাথায় এলো না, তুমি entered শব্দটা ব্যবহার করতে পারো, কিন্তু entered ব্যবহার করলে এই ইনটুটাকে ড্রপ করে দেবে, অর্থাৎ যতটা ভেতরে ঢুকছে। তাহলে entered deeper the woods, woods শব্দের মানে কি? জঙ্গল। আর এখানে as শব্দটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে দুটো ক্লজকে কানেক্ট করার জন্য। as বলতে এখানে এই যে যতই শব্দটাকে আমরা বলছি না, তো এখানে as দিয়ে সেই যতইটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। as শব্দের এমনি মানে হচ্ছে যেমন, কিন্তু এখানে যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে তখন তার মানেটা দাঁড়াচ্ছে যে যেভাবে সে যতটা উডসের ভেতরে বা অরণ্যের গহীনে প্রবেশ করছে ততটাই সে মুগ্ধ হচ্ছে। তাহলে সে মুগ্ধ হচ্ছে ইংরেজি কি? হি বিকেম ব্যবহার করতে পারি, হি গট শব্দটা ব্যবহার করতে পারি, বা হি ওয়াজ করতে পারি। তবে বিকেম শব্দটা ব্যবহার করলে যেটা সুবিধা হবে, তার চেঞ্জ অফ এক্সপ্রেশনটা ভালো করে বোঝাবে। তাহলে হি বিকেম ক্যাপটিভেটেড অথবা মেসমারাইজ শব্দটা ব্যবহার করতে পারি, এনথ্রালড শব্দটা ব্যবহার করতে পারি, ফ্যাসিনেটেড শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে যেটার দ্বারা সে ফ্যাসিনেটেড হয়েছে সেটার জন্য বাই লিখব। তাহলে কি? বাই দ্য বিউটি অ্যারাউন্ড হিম, অর্থাৎ এখানে বোঝাচ্ছে as Jack ventured deeper into the woods, সে যতই বনের গহীনে প্রবেশ করতে লাগলো, he became mesmerized, সে হতে লাগলো mesmerized মানে বিভোর অথবা মুগ্ধ। কিসের দ্বারা? দ্বারার জন্য আমরা ব্যবহার করব by the beauty around him। এখানে around him ব্যবহার না করে চাইলে তুমি সারাউন্ডিং শব্দটাও ব্যবহার করতে পারো। এরপর কি বলছে? উঁচু উঁচু গাছগুলো যেন পুরনো কোনো রহস্যের গল্প ফিসফিস করে বলছে। তাহলে এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে উঁচু উঁচু গাছগুলো। তাহলে তার ইংরেজি কি? দ্য টল ট্রিজ অথবা দ্য টাওয়ারিং ট্রিজ অথবা দ্য লোফটি ট্রিজ। এবার দেখো, আমার যদি সরাসরি বলার দরকার হতো যে গল্প বলছে, তাহলে আমি কি বলতাম? ওয়্যার টেলিং দ্য স্টোরি। কিন্তু এখানে সে কিন্তু গল্প বলছে না, মনে হচ্ছে গল্প বলছে। তার মানে এখানে আমাকে ব্যবহার করতে হবে সিমড। সিমড মানে হচ্ছে কোনো একটা ভার্বকে তুমি যদি এমন ভাবে প্রকাশ করতে চাও যে সেটা হচ্ছে না কিন্তু মনে হচ্ছে সেটা হচ্ছে, তো তার জন্য ইদার আমরা সিম শব্দটা ব্যবহার করতে পারি অথবা অ্যাপিয়ার শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে কি হলো? সিম টু, তার মানে দ্য টল ট্রিজ সিম টু মানে এই লম্বা লম্বা গাছগুলি মনে হচ্ছে যেন whisper ancient secrets, অর্থাৎ অতীতের যে সমস্ত গোপন কথা আছে সেটা বলছে। চাইলে এই ইনফিনিটিভের পর তুমি কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করতে পারো। কিরকম? তো সেক্ষেত্রে অ্যান্সার হবে seem to be whispering ancient secrets। অথবা তুমি এখানে যদি ancient secret শব্দটা ব্যবহার না করে পুরনো দিনের গল্প বলতে চাও, তাহলে বলতে পারো whispering the mysterious stories of the past। মিস্টেরিয়াস মানে কি? রহস্যাবৃত। এরপর কি বলছে? আর ওপরের পাতার ফাঁক দিয়ে রোদের ঝিলিক পড়ে এক অলৌকিক আলো ছায়ার খেলা তৈরি হচ্ছে। এখানে সাবজেক্ট হচ্ছে রোদের ঝিলিক। তাহলে রোদের ঝিলিক ইংরেজি আমরা সরাসরি লিখলাম দ্য সানলাইট। এবার সানলাইট যে পড়ছে তার ইংরেজি কি?
যদি কিছু না পারো তাহলে পাস্ট থ্রু ব্যবহার করতে পারো। কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার জন্য আমরা থ্রু শব্দটা ব্যবহার করি। কিন্তু সানলাইট কোনো কিছুর আড়াল দিয়ে আস্তে করে আসছে, এটার জন্য আরো ভালো এক্সপ্রেশন হচ্ছে ফিল্টার্ড থ্রু। ফিল্টার্ড থ্রু কেন ব্যবহার করছি? কারণ দেখো, আলোটা যখন পড়ছে পাতায় তো কিছুটা ঢেকে যাচ্ছে, তার থেকে কিছুটা অংশ যেন ফিল্টার হয়ে আমাদের কাছে পৌঁছচ্ছে। এছাড়া পিকড থ্রু শব্দটাও চাইলে তুমি ব্যবহার করতে পারো। তাহলে কিসের মধ্যে দিয়ে? সেই পাতার মধ্যে দিয়ে। কিন্তু এখানে পাতাগুলো সারিবদ্ধভাবে যেন একটা ক্যানোপি তৈরি করেছে। তাহলে সেই চাঁদোয়ার জন্য আমরা লিখলাম দ্য সানলাইট ফিল্টার্ড থ্রু দ্য ক্যানোপি। এরপর কি লিখেছি? যেন মনে হচ্ছে আলো ছায়ার খেলা তৈরি করছে। তাহলে এটার ইংরেজি কি? এখানে কাস্টিং শব্দটা ব্যবহার করলাম, এটা প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ কাস্টিং আ ম্যাজিক্যাল প্লে অফ লাইট অ্যান্ড শেড অথবা লাইট অ্যান্ড শ্যাডোজ। অথবা তুমি লিখতে পারো ক্রিয়েটিং আ ম্যাজিক্যাল ডান্স। দেখো, এখানে কিন্তু নাচ বলা নেই, কিন্তু আমরা তো করছি ভাবানুবাদ। এখানে খেলা মানে আমাকে যে প্লে তৈরি করতে হবে এমন কোনো মানে নেই। আমি ইদার লিখতে পারি কাস্টিং আ ম্যাজিক্যাল প্লে অথবা ক্রিয়েটিং আ ম্যাজিক্যাল ডান্স অফ লাইট অ্যান্ড শ্যাডোজ। এরপর কি? কিন্তু আবেগে ভেসে যেতে যেতে জ্যাক খেয়ালই করেনি যে সে মূল পথ ছেড়ে অনেকখানি সরে এসেছে। তো এখানে ইন এক্সাইটমেন্ট তুমি ব্যবহার করতে পারো। আমি একটু চেঞ্জ করেছি, কিছুটা প্যারাফ্রেজ করেছি। কিন্তুর জন্য আমরা ব্যবহার করেছি হাউএভার। চাইলে তুমি লাস্টে এটা কমা দিয়ে হাউএভারও লিখতে পারো। কি লিখলাম? হাউএভার লস্ট ইন থট মানে হচ্ছে আবেগে ভেসে যেতে যেতে। অ্যাকচুয়ালি লস্ট ইন থট মানে কখনোই আবেগে ভেসে যাওয়া নয়। সে চিন্তাতে এতটাই বিভোর যে সে তার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে একেবারে সচেতন নয়। তাহলে হুবহু এক্সপ্রেশন ব্যবহার করিনি, কিছুটা চেঞ্জ করেছি। চাইলে তুমি এখানে হুবহু এক্সপ্রেশন ব্যবহার করতে পারো ইন এক্সাইটমেন্ট, হাউএভার ইন এক্সাইটমেন্ট। তাহলে কি বলেছি? জ্যাক খেয়ালই করেনি সে মূল পথ ছেড়ে অনেকখানি সরে এসেছে। তাহলে জ্যাক ফেইল টু নোটিস। জ্যাক ফেইল টু নোটিস মানে জ্যাক অসমর্থ হয়েছে এটা খেয়াল করতে। দ্যাট হি হ্যাড ডিভিয়েটেড ফ্রম দ্য মেইন ট্রেইল। মেইন ট্রেইল মানে সে যে রাস্তায় যাচ্ছিল তার যে পথ, সেখান থেকে সে কিছুটা ডিভিয়েট হয়ে গেছে। ডিভিয়েট মানে হচ্ছে এই রাস্তায় ধরো যাচ্ছ, হঠাৎ করে রাস্তা বাঁক নেয়া, তার যেদিকে যাওয়ার কথা তার মোড়টা ঘুরে যাওয়া। এর জন্য আমরা ডিভিয়েটেড ব্যবহার করতে পারি অথবা ভিয়ার্ড অফ। যেমন দেখবে একটা গাড়ি চলতে চলতে হঠাৎ বাঁক নিল, তো এর জন্য আমরা ভিয়ার্ড অফ শব্দটাও ব্যবহার করতে পারি। ডিভিয়েটেড তো খুবই কমন শব্দ, চাইলে এখানে ভিয়ার্ড অফ শব্দটাও ব্যবহার করতে পারো। এখানে আরো একটা জিনিস আমরা মাথায় রাখবো, এই যে ফেইল শব্দটা আমরা পাস্ট টেন্সে লিখেছি, তার জন্য এখানে যে ক্লজটা রয়েছে সেটাকে পাস্ট পারফেক্টে আমাদের লিখতে হয়েছে। কেন? কারণ জ্যাক ফেইল টু নোটিস এটা সিম্পল পাস্ট, এটা পূর্বের ঘটনা। তাহলে তার থেকেও পূর্বের ঘটনা কি? হি হ্যাড ডিভিয়েটেড। অর্থাৎ যখন অতীতের দুটো ঘটনা থাকে তার মধ্যে যেটা প্রিভিয়াস পাস্ট, তার জন্য আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করতে পারি। আমি গোটা প্যাসেজটাকে সিম্পল পাস্ট টেন্সে কনভার্ট করার চেষ্টা করেছি, কারণ এখানে প্রথমেই দেখো লেখা আছে জ্যাক যতই জঙ্গলের গভীরে এগোতে লাগলো মানে সিম্পল পাস্ট। চারপাশের সৌন্দর্যে ততই মুগ্ধ হয়ে পড়লো। এই যে পড়লো এটাও সিম্পল পাস্ট। কিন্তু এরপর দেখো বলছে উঁচু উঁচু গাছগুলো যেন পুরনো কোনো রহস্যের গল্প ফিসফিস করে বলছে। এখানে তোমরা কনফিউজড হয়ে যাবে, স্যার বলছে মানে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু খেয়াল করে দেখো, যে মুহূর্তে সে গভীর জঙ্গলে প্রবেশ করলো সেই মুহূর্তেই তো বলছে। তাহলে জঙ্গলে প্রবেশ করা যদি অতীতের ঘটনা হয়, তাহলে ফিসফিস করে বলাটাও কিন্তু অতীতের ঘটনা। তো সাধারণত প্যাসেজ ট্রান্সলেশনে এই জিনিসটা একটু মাথায় রাখবে যে পাস্ট প্রেজেন্ট মিশিয়ে দেয়। তো সেক্ষেত্রে ঘটনাটা যদি পুরোটাই পাস্ট কেন্দ্রিক হয়, পুরোটাকেই তুমি সিম্পল পাস্টে কনভার্ট করবে। পরবর্তী ভিডিওতে আবার একটা সুন্দর ট্রান্সলেশন তোমাদের করাবো।
প্রত্যেকে ভালো থেকো, সঙ্গে থেকো। ধন্যবাদ।